হাসনাত আব্দুল্লাহ এবং নাহিদ ইসলামের অ্যাকশনে এবার এমপি পদ হারালেন বিএনপির এক হেভিওয়েট নেতা। জনগণের টাকা লুটের এক চরম পরিণতি ভোগ করতে হলো তাকে। দর্শক, দেশের সর্বোচ্চ আইনসভা জাতীয় সংসদ, সেখানে বসে দেশের ভাগ্য নির্ধারণ করবেন জনপ্রতিনিধিরা, প্রণয়ন করবেন নতুন নতুন আইন। কিন্তু সেই পবিত্র সংসদেই যদি এমন ব্যক্তিরা বসেন যারা জনগণের আমানত লুটের সাথে জড়িত, তবে সাধারণ মানুষের যাওয়ার জায়গা আর কোথায় থাকে? ঠিক এই প্রশ্নটি কিছুদিন আগে জাতীয় সংসদে অত্যন্ত সাহসিকতার সাথে তুলে ধরেছিলেন ছাত্র জনতার গণ অভ্যুত্থানের অন্যতম মহানায়ক হাসনাত আব্দুল্লাহ এবং নাহিদ ইসলাম। সংসদের ভেতরে দাঁড়িয়ে তারা ঋণখেলাপি এমপিদের দিকে সরাসরি আঙ্গুল তুলে এক ভয়ঙ্কর অভিযোগ করেছিলেন। তারা স্পষ্ট ভাষায় জানিয়েছিলেন, বর্তমান সংসদের অনেক এমপি মূলত ব্যাংক লুটেরা এবং ঋণখেলাপি। জনগণের ঘাম ঝরানো টাকা ব্যাংক থেকে চুরি করে তারা আজ জনপ্রতিনিধি সেজেছে। এমন লুটেরা এবং দুর্নীতিবাজদের সাথে সংসদের একই ফ্লোরে বসতে, একই সিট শেয়ার করতে হাসনাত এবং নাহিদদের তীব্র অস্বস্তি হয় বলে তারা প্রকাশ্যেই ক্ষোভ প্রকাশ করেছিলেন। আমরা লজ্জা পাই একই সংসদ একসাথে শেয়ার করার জন্য, কারণ তারা জনগণের টাকা মেরে, যারা জনগণের টাকা ব্যাংক থেকে তুলে নিয়ে ঋণ খেলাপি হয়ে আবার জনগণের প্রতিনিধিত্ব করতে আসে, এই ঋণ খেলাপিদেরকে শাস্তির আওতায়। অনেকেই ভেবেছিলেন এটি হয়তো তরুণ নেতাদের নিছকই কোনো আবেগী বক্তব্য, কিন্তু না দর্শক, এই প্রতিবাদের পর রাষ্ট্রযন্ত্রের ভেতরে যে বিশাল কম্পন তৈরি হয়েছে তার বাস্তব প্রমাণ এবার চোখের সামনেই হাজির। হাসনাত এবং নাহিদ ইসলামের সেই কঠোর অ্যাকশন এবং প্রতিবাদের পর এবার সরাসরি নিজের এমপি পদ হারালেন বিএনপির হেভিওয়েট নেতা এবং চট্টগ্রাম 4 আসনের নবনির্বাচিত সংসদ সদস্য আসলাম চৌধুরী। এই রায়ের মাধ্যমে জনাব আসলাম চৌধুরী ঋণ খেলাপি হিসেবে নির্বাচনে যে অংশগ্রহণ করেছেন তার অংশগ্রহণ অবৈধ ঘোষণা করা, অর্থাৎ তিনি ডিসকোয়ালিফাইড ক্যান্ডিডেট, একটা যুগান্তকারী পদক্ষেপ হিসেবে গণ্য হবে। একই সাথে বাংলাদেশের জনগণের ভোটে নির্বাচিত হবার পরেও ঋণ খেলাপির মতো ন্যাক্কারজনক অপরাধের কারণে দেশের সর্বোচ্চ আদালত তার প্রার্থিতা বাতিল করে দিয়েছে। দর্শক, কি ঘটেছিল আসলাম চৌধুরীর ক্ষেত্রে? ঋণ খেলাপি বিষয়টি আসলে কি এবং কিভাবে এর মাধ্যমে জনগণের টাকা লুট করা হয়? এর ফলে রাষ্ট্রের অর্থনীতিতে কি ভয়াবহ প্রভাব পড়ে এবং বাংলাদেশের আইনে শাস্তি বা কি? চলুন দর্শক, এই এক্সক্লুসিভ মেগা বিশ্লেষণে এই বিষয়গুলো পুরোপুরি ডিকোড করা যাক। চট্টগ্রাম 4 আসনে সদ্য অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বেসরকারিভাবে বিজয়ী হয়েছিলেন বিএনপি নেতা আসলাম চৌধুরী। কিন্তু মঙ্গলবার অর্থাৎ 30 জুন সকালে 9:45টার দিকে প্রধান বিচারপতির নেতৃত্বে 4 বিচারপতির আপিল বেঞ্চ এক ঐতিহাসিক রায় ঘোষণার মাধ্যমে তার প্রার্থিতা চূড়ান্তভাবে বাতিল করে দিয়েছে। ফলে তিনি আর সংসদ সদস্য হিসেবে শপথ নিতে পারবেন না। মামলার নথি এবং আইনি লড়াইয়ের দিকে তাকালে দেখা যায়, আসলাম চৌধুরীর বিরুদ্ধে শুরু থেকেই বিপুল অঙ্কের ব্যাংক ঋণ খেলাপির অভিযোগ ছিল। কিন্তু গত 18 জানুয়ারি নির্বাচন কমিশনে আপিল শুনানির শেষ দিনে রহস্যজনকভাবে তার মনোনয়ন বৈধ ঘোষণা করা হয়েছিল। ওই সিদ্ধান্তের বিরুদ্ধে সংশ্লিষ্ট ব্যাংক হাইকোর্টে রিট আবেদন করলেও সেটিও খারিজ করে দেয় আদালত। এরপর আইনি লড়াই গড়ায় সুপ্রিম কোর্টের আপিল বিভাগে। ব্যাংক কর্তৃপক্ষের পাশাপাশি হাইকোর্টের আদেশের বিরুদ্ধে লিভ টু আপিল করেন ওই আসনের জামায়াতের প্রার্থী মোহাম্মদ আনোয়ার সিদ্দিকী। গত 3 ফেব্রুয়ারি আপিল বিভাগ লিভ টু আপিল মঞ্জুর করে আসলাম চৌধুরীকে নির্বাচনে অংশ নেবার সুযোগ দিলেও একটি কঠোর শর্ত জুড়ে দেন। আদালত নির্দেশ দেয়, আপিল নিষ্পত্তি না হওয়া পর্যন্ত নির্বাচনের চূড়ান্ত ফলাফল প্রকাশ করা যাবে না। 12 ফেব্রুয়ারির নির্বাচনে আসলাম চৌধুরী বিপুল ভোটে জয়লাভ করলেও আদালতের নিষেধাজ্ঞার কারণে নির্বাচন কমিশন তার গেজেট প্রকাশ করতে পারেনি। এরপর দীর্ঘ আইনি প্রক্রিয়া শেষে 15 জুন প্রধান বিচারপতির নেতৃত্বাধীন আপিল বেঞ্চে চূড়ান্ত শুনানি অনুষ্ঠিত হয়। এই স্পর্শকাতর মামলায় আদালতকে আইনি সহায়তা দেবার জন্য আদালতের বন্ধু হিসেবে নিয়োগ দেওয়া হয় দেশের শীর্ষ 2 আইনজীবী এম কামরুল হক সিদ্দিকী এবং প্রবীর নিয়োগীকে। অবশেষে 30 জুন সব পক্ষের শুনানি শেষে আদালত আসলাম চৌধুরীর প্রার্থিতা বাতিলের চূড়ান্ত রায় ঘোষণা করেন। হাসনাত এবং নাহিদ ইসলাম সংসদে যে ব্যাংক লুটের কথা জানিয়েছিলেন তার মূল হাতিয়ারই হলো এই ঋণ খেলাপি বা লোন ডিফল্টার হওয়া।
সাধারণ মানুষের কাছে ঋণখেলাপি শব্দটি অনেকটা কঠিন মনে হলেও এর পেছনে ডাকাতির প্রক্রিয়াটি অত্যন্ত সহজ এবং ভয়ঙ্কর। একটি ব্যাংক কিভাবে চলে? দেশের সাধারণ কৃষক, প্রবাসী শ্রমিক, চাকরিজীবী এবং ক্ষুদ্র ব্যবসায়ীরা তাদের জীবনের সমস্ত সঞ্চয়, ঘাম ঝরানো উপার্জন বিশ্বাস করে ব্যাংকে জমা রাখেন। ব্যাংক সেই টাকাগুলো একত্র করে বড় বড় ব্যবসায়ীদেরকে ঋণ দেয়, যাতে দেশে শিল্প কারখানা গড়ে ওঠে এবং কর্মসংস্থান বাড়ে। কিন্তু আসলাম চৌধুরীর মতো প্রভাবশালী রাজনৈতিকরা কি করেন? তারা তাদের রাজনৈতিক ক্ষমতা, দলীয় প্রভাব এবং সিন্ডিকেট ব্যবহার করে ব্যাংকের পরিচালনা পর্ষদকে জিম্মি করেন। এরপর ভুয়া কোম্পানি, অস্তিত্বহীন প্রজেক্ট এবং পণ্যের দাম বহুগুণ বাড়িয়ে দেখিয়ে ব্যাংক থেকে শত শত এমনকি হাজার হাজার কোটি টাকা ঋণ হিসেবে বের করে নেন। এই টাকা তারা দেশে কোনো উৎপাদনশীল খাতে বিনিয়োগ করেন না, বরং হুন্ডি বা আন্ডার ইনভয়েন্সিংয়ের মাধ্যমে এই বিশাল অঙ্কের টাকা পাচার করে দেয়া হয় কানাডার বেগমপাড়া, দুবাইয়ের সুইস ব্যাংকে। যখন ব্যাংকের টাকা ফেরত দেবার সময় আসে, তখন তারা নিজেদের দেউলিয়া বা ব্যবসায়িকভাবে ক্ষতিগ্রস্ত দাবি করে টাকা ফেরত দেওয়া বন্ধ করে দেয়। বছরের পর বছর টাকা না দেবার কারণে ব্যাংক তাদের ঋণখেলাপি হিসেবে ঘোষণা করে। এটি কোনো ব্যবসায়িক ব্যর্থতা নয়, এটি হলো রাজনৈতিক ক্ষমতা ব্যবহার করে সাধারণ মানুষের আমানত সরাসরি ডাকাতি করা। যে প্রবাসীর রক্ত পানি করা টাকা ব্যাংকে জমা ছিল, সেই টাকা মুহূর্তের মধ্যেই চলে গেল লুটেরাদের পকেটে। এই ঋণখেলাপিদের কারণে একটি রাষ্ট্র কিভাবে ভেতর থেকে পঙ্গু হয়ে যায় তা জানলে যে কোনো সচেতন নাগরিকের রক্ত হিম হয়ে যাবে। দর্শক, হাজার হাজার কোটি টাকা লুটেরাদের পকেটে চলে যাওয়ায় ব্যাংকগুলো চরম অর্থ সংকটে ভোগে। সাধারণ মানুষ যখন তাদের জমানো টাকা তুলতে যায়, তখন ব্যাংক টাকা দিতে পারে না। দেশের আর্থিক খাতের উপর মানুষের আস্থা পুরোপুরি ধ্বংস হয়ে যায়। ব্যাংক বাঁচাতে সরকার বাধ্য হয়ে জনগণের ট্যাক্সের টাকায় বেল আউট করে অথবা কেন্দ্রীয় ব্যাংক থেকে নতুন টাকা ছাপিয়ে বাজারে ছাড়ে। বাজারে নতুন টাকা আসার কারণে হু হু করে বেড়ে যায় নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের দাম। চাল, ডাল, তেলের দাম সাধারণ মানুষের নাগালের বাইরে চলে যায়। অর্থাৎ একজন রাজনীতিবিদের ব্যাংক লুটের শাস্তি ভোগ করতে হয় রিকশাওয়ালা থেকে শুরু করে মধ্যবিত্ত সবাইকে। লুটেরারা ব্যাংকের সব টাকা নিয়ে যাওয়ায় দেশের প্রকৃত এবং সৎ ব্যবসায়ীরা ব্যবসা সম্প্রসারণের জন্য কোনো ঋণ পান না। ফলে দেশে নতুন কোনো কারখানা গড়ে ওঠে না, বেকারত্ব বৃদ্ধি পায় এবং সামগ্রিক অর্থনীতি এক বিশাল স্থবিরতার দিকে ধাবিত হয়। দর্শক, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধানে ঋণখেলাপিদের বিরুদ্ধে অত্যন্ত স্পষ্ট এবং কঠোর আইন রয়েছে। সংবিধানের ৬৬(২) গ অনুচ্ছেদ এবং গণপ্রতিনিধিত্ব আদেশ PRO ১৯৭২-এর ১২ নম্বর ধারা অনুযায়ী কোনো ব্যক্তি যদি ব্যাংক বা আর্থিক প্রতিষ্ঠানের ঋণখেলাপি হন, তবে তিনি কোনোভাবেই জাতীয় সংসদ নির্বাচনের প্রার্থী হতে পারবেন না। আইন এত কঠোর হওয়া সত্ত্বেও বিগত দশকগুলোতে ঋণখেলাপিরা আইনি ফাঁকফোকর ব্যবহার করে আসছিলেন। তারা নির্বাচনের ঠিক আগে উচ্চ আদালতে রিট করে ঋণখেলাপির তালিকার উপর স্টেট অর্ডার বা স্থগিতাদেশ নিয়ে আসতেন এবং সেই কাগজ দেখিয়েই নির্বাচনে দাঁড়িয়ে যেতেন। নির্বাচিত হয়ে যাবার পর তারা আবার রাজনৈতিক প্রভাব খাটিয়ে মামলা ঝুলিয়ে রাখতেন। কিন্তু এবার দেশের সর্বোচ্চ আদালত সুপ্রিম কোর্টের আপিল বিভাগ প্রমাণ করে দিলেন যে জনগণের ভোটে নির্বাচিত হলেই কেউ আইনের ঊর্ধ্বে চলে যেতে পারবে না। জনপ্রিয়তার দোহাই দিয়েই ব্যাংক লুটের মতো জঘন্য অপরাধকে জায়েজ করার দিন শেষ। প্রিয় দর্শক, সংসদে হাসনাত আবদুল্লাদের ঋণখেলাপিদের বিরুদ্ধে এই অ্যাকশনকে আপনি কিভাবে দেখছেন? আসলাম চৌধুরীর প্রার্থিতা বাতিল আসলেই কি ঠিক হয়েছে? কমেন্টে জানিয়ে দিন আপনার মূল্যবান মতামত। আর আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দিন। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে।